আমরা এখন কথা বলছি ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে, যিনি ময়দানে নিতুদা নামে পরিচিত। আপনারা জানেন এই কোভিড সিচুয়েশনে পকেট থেকে টাকা বার করা কত কঠিন কাজ। ঠিক এই সময় তিনি কোটি কোটি টাকা ইনভেস্টার নিয়ে এলেন এবং প্রায় হারা ম্যাচটাকে জয়ের মুখ দেখালেন। শুধু তাই নয়, 1 মিনিটে 2 গোল করলেন। সেই দেবব্রত সরকারের সঙ্গেই আমরা কথা বলবো যে এই কঠিন পরিস্থিতিতে ইনভেস্টার আনাটা ঠিক কতটা দুরূহ ছিল। নিতুদা, স্পোর্টস লাইভের প্ল্যাটফর্মে আপনাকে ওয়েলকাম। যদি বলেন একটু খোলসা করে যে কতটা কঠিন ছিল আপনার এই কাজটা। এই কাজ হলো না, যে কোনো কাজেরই একটা সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেমে দিয়ে ঢুকতে হয়। সেই সিস্টেমে যদি ঢোকা যায় তাহলে কাজগুলো অনেক ইজি করে নেওয়া যায়। এই কাজটার একটা যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে আমরা ঢুকেছিলাম। কিন্তু প্রথমে বলি, আমি একা কিছু না, আমাদের একটা টিম আছে, তারা ওয়ার্ক করে। হয়তো আমাকে এক্সিকিউটিভ কমিটি একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করি, কিন্তু আমার সাথে প্রচুর আমাদের সহকর্মীরা আছে যারা এই কাজের সাথে যুক্ত। নাম্বার 2, যে এই কোভিড সিচুয়েশন না হলে ইনভেস্টার হয়তো অনেক আগেই চলে আসতো, আমার ধারণা। এই সিচুয়েশনের জন্য একটা লিঙ্গার করেছে। আর ইস্টবেঙ্গল ক্লাব ইনভেস্টার পাবে না, ভারতীয় ফুটবলের টুর্নামেন্ট হবে ইস্টবেঙ্গল ছাড়া। আমার মনে হয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে ফুটবল প্রেমী, আমাদের সভ্য সমর্থক সবার এই ধারণা থাকা উচিত, ইস্টবেঙ্গল বাদ দিয়ে টুর্নামেন্ট হয় না। আর ইস্টবেঙ্গল ইনভেস্টার ছাড়া থাকতে পারে না। যে পদ্ধতিতেই হোক আলটিমেটলি আসবে। তার জন্য আমার খুব একটা টেনশন আছে, আমার সময় দিতে হয়েছে। লকডাউনের ভিতরে আমি প্রতিনিয়ত ক্লাবে এসেছি, প্রত্যেক দিন ক্লাবে এসেছি। 18 দিনের মাথার থেকে আমি রোজ ক্লাবে এসেছি। ইউনুস সাউন্ড আমার সাথে কিছু সহকর্মীদের নিয়ে এখান থেকে কাজ করেছি, ইনভেস্টারের কাছে মেল পাঠিয়েছি, কথা বলেছি, লাগাতার ছিল আমার। তো এই প্রয়াস অনেক আগেও হয়তো হয়ে যেত, মাঝখানে একটা আবার সমস্যা তৈরি হলো। লকডাউনটাকে এমন দিনে লকডাউন এসে পড়লো, সেদিনগুলোতেই হয়তো আমাদের কিছু একটা করার প্ল্যানিং ছিল, সেটা বন্ধ হলো, অটোমেটিকলি আবার 7 দিন চলে গেল। এইরকম সিচুয়েশন চলতে থাকে। আমার মনে হয় এটা 31 তারিখের আগে, 15 দিন আগে শেষ হয়ে যেত। এমনি যা শেষ ভালো তার সব ভালো হয়েছে, এই কনফিডেন্সটা সবসময় ছিল কিছু একটা হবে, যেখান থেকে ইস্টবেঙ্গলের মতো করে খেলতে পারা। আমি তো সিজনের প্রথমে বলেছি ইস্টবেঙ্গলের দমেই খেলবে, ইস্টবেঙ্গলের দমের বাইরে গিয়ে খেলবে না। কালকে রাত্রিবেলায় কি আপনি নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন? কারণ লাস্ট 1.5 মাস আপনার কোনো ঘুম হয়নি, এখনো চোখে মুখে ক্লান্তির ছাপ, তৃপ্তির ছাপের সঙ্গে। ঘুমটা আমার খুব কম, আমি রাত 2:30-3টে কাজ করি, সেরকমই হয়েছে, আজও সেরকমই হয়েছে। হয়তো 8 ঘন্টা 1 ঘন্টা বেশি ঘুমিয়েছি। সকালবেলা থেকে কাজ অন্তত 4-5টা মিটিং করেছি। আমার না একটা কাজ শেষ হলে আর একটা কাজের দিকে আমি নজর দিই, করে ওইটাকে ডেভেলপ করা যায়। এটা আমাদের একটা প্ল্যানিং বলো কিংবা ইচ্ছা বলো, এটা আমাদের থাকে, আর সেটা নিয়ে আমি পড়ে যাই। এখন আমার কাছে চ্যালেঞ্জিং হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া যায়, তার জন্য টিম করতে হবে, প্লেয়ার জোগাড় করতে হবে, কোচ জোগাড় করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সেটা নিয়ে আমি ব্যস্ততা থাকি। এছাড়া ক্লাবের বহু রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে। আজ হসপিটালে ভর্তি, কাল স্কুলে ভর্তি, কার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, কার চাকরির ট্রান্সফার, কার চাকরির ইন্টারভিউ, সর্বদাই থাকে, রোজ থাকে। আজকেও আমি 2টো ছেলেকে হসপিটালে ভর্তি করেছি। এইগুলো নিয়ে না আমি সবসময় বিজি থাকি কোনো না কোনো কাজে। এটা আমাদের কাজ, এটা আমার পল্টুদা জীবনদা এই কাজটাই করতেন, যে মানুষের কাজ করো, মানুষের সেবায় লাগো, সেটাকে পালন করার চেষ্টা করি আমরা সবাই।
নিরুদা, ইনভেস্টার তো নিশ্চিত হয়ে গেল, এবার পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ মানে এফএসডিএল এর কাছে কি আপনারা আবেদন করে দিয়েছেন অলরেডি? না, এই প্রক্রিয়া শুরু হবে, ওদের সাথে কথাবার্তা শুরু হবে। এখানে আমি বলেছি এদের যা ইনস্ট্রাকশন পাবো কলকাতা অফিস থেকে আপনাদের সেভাবে। আচ্ছা, অনেক সময় শোনা গেছে যে ইস্ট বেঙ্গল যদি না আইএসএল খেলে তাহলে হয়তো বেশ কিছু ফুটবলার অন্যত্র যেতে পারে, যেমন ধরুন অমিত সিং আইএসএল তার ফার্স্ট প্রেফারেন্স ছিল, ইরানের প্লেয়ার, এবং বলবান সিং নাকি চেন্নাই এফসির সাথে কথা বলছিল। তো তারা শেষ পর্যন্ত কি ইস্ট বেঙ্গলে থাকছে না অন্যত্র যাচ্ছে? আমাদের এরকম চুক্তি মোরালে সবাইকে বলা ছিল, যদি আইএসএল আমরা খেলতে না পারি তোমাদের ইচ্ছে ডিসিশন নিতে হবে, কিন্তু এরকম এগ্রিমেন্ট ছিল না যে না হলে চলে যাবে। ডিসিশন ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যখন বসবো টেকনিক্যাল হোক আর কোচ হোক, সেখানে আমরা একটা সিদ্ধান্ত নেব যে এদের কি ভবিষ্যৎ, কিভাবে এদের সাথে কথা। একটা তো বিভিন্ন ক্লাবের সাথে এগ্রিমেন্ট করা আছে, বিভিন্ন কোম্পানিতে ট্রান্সফার করতে হবে। দেখুন, প্রত্যাশা ইস্ট বেঙ্গলের সমর্থকদের ক্রমশ বাড়বে, এবার হচ্ছে বিদেশি কোচ, বিদেশি প্লেয়ার, এই সেগুলো না আলোচনা সাপেক্ষ। বিদেশিদের আসতে দেবে কিনা তার কোনো ঠিক নেই। আমি একটা বিদেশি কোচের উপর ডিপেন্ড করে রইলাম, 2 মাস পরে সে আসতে পারলো না, কি করবো? আর কিন্তু কোনো বিদেশি দেশে থাকে, সে যদি ইস্টবেঙ্গলের কোচিং করবার জন্য ক্যাপেবল হয় না, তাকে নয় অ্যাপ্রোচ করা যায়। হাওয়ায় খেলে লাভ নেই। কিন্তু মানে আপনি 1 মিনিটে গুগল করার পর আর কি অসম্ভবকে সম্ভব করার পর অগণিত ইস্ট বেঙ্গল সমর্থকরা এখন দেবব্রত সরকারের হোয়াটসঅ্যাপে ডিপিতে দেবব্রত সরকারের ছবি রাখছে, এবং তারা কেউ বলছে বেতাজ বাদশাহ, কেউ বলছে ক্যাপ্টেন। এই যে কমপ্লিমেন্টসটা নিতুদা, এটা কিভাবে র্যালিশ করছে? আমি বেসিক্যালি র্যালিশ করি ইস্টবেঙ্গল ম্যাচ জিতলে, আর বিশেষ করে ওদের হারালে। আর বিশেষ খুব একটা আমি কত ছোট করছি না, আমি বিশেষ খুব একটা ইয়ে নেই। আমার আহ্বান বিসর্জনটা মনে একরকম রাখে, কোনো জায়গায় আমি ভেসে যাই না যেখান থেকে ফিরতে পারবো। আমার মনে হয় 0 থাকা সবচেয়ে ভালো, তাহলে 100 টার্গেট থাকে। আমি 100 পৌঁছে গেলে আমার কাজ করার কিছু থাকবে না। এই জন্য আমি চাই যে আমি 0 আছি, আমি তাহলে 1, 2 করে আরো কিছু কাজ করতে পারবো। এই টার্গেটটা আমাদের সবচেয়ে ভালো। তবে যারা করছেন তারা ভালো, যারা গালিও দিচ্ছেন তাদেরও ভালো। সমালোচনাটা প্রপার করুন, তাতে আমার কিছু যায় আসে না। উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যক্তি স্বার্থ করে প্রতিহিংসামূলক কাজ করে প্রতিষ্ঠানকে ছোট করে। আর একটা ব্যাপার হচ্ছে যে কোথাও কি একটু আক্ষেপ আছে যে মানে দেশের সর্বোচ্চ লিগে খেলছেন, এটা দারুণ ব্যাপার। মানে হয়তো শতবর্ষের ইস্ট বেঙ্গল সমর্থকদের যে আশা সেটা হয়তো ফুলফিল হলো, কিন্তু এই আই লিগটা না পাওয়ার জন্য, যে আই লিগটা অধরা থেকে গেল, এটার জন্য কি কোনো আক্ষেপ আছে আপনার? আমার বলতো যে ব্রাজিল কবার ওয়ার্ল্ড কাপ পেয়েছে, 5 বার। কি কাপ পেয়েছে? জুয়েলিনে 3 বার, 2 বার ফিফা বিশ্বকাপ। 5 বার বলা হবে না? তার মানে একটা টুর্নামেন্টের কাপের নাম চেঞ্জ করলে কি আর ট্রফি চেঞ্জ হয়ে যাবে টুর্নামেন্ট? তো আমরা আই লিগ, ন্যাশনাল লিগ তো পেয়েছি, 3 বার ন্যাশনাল লিগ পেয়েছি, তো পাইনি। এই কথাটা বলা হচ্ছে কেন? একটা টুর্নামেন্টের নামকরণ, ট্রফির নাম চেঞ্জ হয়ে গেল মানে টুর্নামেন্ট পাইনি, এটা কেন ব্যাখ্যা করা হচ্ছে? ইট ইজ রং। আই লিগটা পাই, ঠিক আছে, কাপ পেয়েছি, শিল্ড পেয়েছি, ডুরান্ড পেয়েছি, কলকাতা লিগ পেয়েছি, পাইনি আমরা। ইন্টারন্যাশনাল, এর ভিতরে ইন্টারন্যাশনাল ট্রফি আছে আমাদের। তো ট্রফির জন্য যদিও সমর্থকরা উদ্বেগ থাকবে, সবটাই ঠিক, কিন্তু
ট্রফিটা না লাস্ট দুটো এলে ডিপেন্ড করে ফুটবলে, লেবার অ্যান্ড লাক। লেবারটা আমাদের ছিল, লাখটা নেই। তুমি ক্যালকুলেশন করে দেবো, যতদিন আমরা ট্রফি পাইনি সেটা যদি টোটাল পয়েন্টস কাউন্ট করা হয়, আমাদের ধারে কাছে কেউ নেই। ভুল খাওয়া দাওয়া সবটাই আমরা বেটার জায়গায় আছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের কোনো ট্রফি যেতে নেই। কোনোবার 1 পয়েন্টে, কোনোবার 2 পয়েন্টে স্লিপ করে করে চলে যায়। আমাদের রাতে ছিল না, হয়নি। কিন্তু থ্রু 6 to 7 টাইমস রানার্স হয়েছি, যে লেভেলটাকে ধরে রাখা। 3 বার চ্যাম্পিয়ন হয়েছি, তো 20 বারের 10 বার যদি আমরা ওই ফার্স্ট এবং সেকেন্ড লিগে সেকেন্ডে থাকি, তাহলে আমার লিগটার মাধুর্য কোথায় থাকে? হ্যাঁ, যদিও ইস্টবেঙ্গল খেলবে মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য করবে, রানার্স হওয়ার জন্য খেলবে, টার্গেট থাকে। কোচ, প্লেয়ার, সমর্থক, অফিসিয়াল কারোরই আশা পূরণ হয়। মোহনবাগান যখন এটিকের সঙ্গে মার্জার করলো, তখন কি আপনারা আইএসএল খেলার জন্য মোহনবাগানের এই মার্জারের জন্য কি একটু চাপে পড়ে গেছিলেন? বারবার একটা কথাই বলা হচ্ছে, কিসের চাপ? ইস্টবেঙ্গল ক্লাব তো জন্মটাই চাপ নিয়ে, সেই রক্ত এবং সেই পরিবেশে আমি বড় হয়েছি। চাপ কেন থাকবে? আমি 2005-06 সাল অব্দিও আমার ম্যাচের দিনও টেনশন হতো না, তারপরে তো খালি ম্যাচের দিন টেনশন হয়, এছাড়া আমার কোনো টেনশন নেই। আর আমাদের এগেনস্টে যেভাবে লিগ ফিকচার, রেফারির বদান্যতা আমাদের বিরুদ্ধে, লিগটাকে দেখলেই বোঝা যাবে যে আমরা কতবার চ্যাম্পিয়ন থেকে বঞ্চিত হয়েছি এআইএফএফ এর সিদ্ধান্তের, রেফারির সিদ্ধান্তের ফলে। সাংবাদিকরা দেখেনি 5 থেকে 6 বছর আমাদের গোলের ভিতরের বল গোল দেয়নি, তো বিভিন্ন সময় আমরা বঞ্চিত হই। মোহনবাগানের থেকে কি শুভেচ্ছা বার্তা পেলেন? হ্যাঁ, আজকে সকালবেলায় মোহনবাগানের সচিব আমাকে ফোন করেছিল শুভেচ্ছা দিয়ে। কালকে দেবাশীষের সাথে একটা স্টুডিওয়ে দেখা হয়েছিল, শুভেচ্ছা বার্তা দিয়েছে। কুয়েসের সাথে আপনাদের 70-30 রেশিও ছিল, এই যে নতুন ইনভেস্টর এসছে এর সাথে রেশিওটা শুনছি 80-20, এটা কি সত্যি? এসব নিয়ে এক্ষুনি মন্তব্য করবো না। আচ্ছা, সেটা হচ্ছে যে কিন্তু আর একটা ব্যাপার ছিল যে পরের বছর ইলেকশন ছিল, এটাতেও কি আপনার মানে প্রভাব পড়তো যদি এবারে যদি আইএসএল না খেলতে পারতেন? এটা অবাস্তব প্রশ্ন, এসব নিয়ে আপনি কালকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে এই মুহূর্তে সব আনন্দের জোয়ারে ভেসে যেও না, কিছু আনন্দ তুলে রাখো। মানে সেই আনন্দটা কেন তুলে রাখতে বলছেন? ডার্বির জন্য না, আমি বলেছি আনন্দ, এমন আনন্দ যেন বাঁধন ছাড়া না হয়। উচ্ছ্বাস বাঁধন ছাড়া হলে সেটা দেখতে ভালো লাগে। আমাদের সবার এখন একটাই কাজ, কি করে টিম চ্যাম্পিয়ন হবে সেটার দিকে নজর রাখা। সভ্য, সমর্থক, খেলোয়াড়, অফিসিয়াল, কোচ সবাই একটাই টার্গেট, টুর্নামেন্টের সাফল্য আনা। এটাই আমাদের কাছে মূল মন্ত্র হওয়া উচিত। তখন সব ডামাডোলটা চলছে যে আইএসএল ইস্টবেঙ্গল খেলতে পারবে কি পারবে না, তখনও কিন্তু আপনি এক কথা বলে যাচ্ছিলেন, ডায়ালগ ইজ ওপেন। মানে এটা কোন কনফিডেন্সের সাথে বলছিলেন? কাজ করতে জানি বলে, আমি জানি কোন কাজটার কোন কাজ দরকার, সেই জন্য। আর একটা ব্যাপার হচ্ছে যে কিন্তু আপনি অনেক আগেই বলেছিলেন যে নিজের দমে খেলবেন, শেষ পর্যন্ত তো আপনারা এটাতে মানে পুরোটাই সফল হলেন। এই জায়গাটা আপনি কি বলবেন? না, আমার কিছু বলার নেই। যারা বিশ্বাস করেনি তাদের দেখার বিষয় দমে খেলছি কিনা। যারা বিশ্বাস করেছে তাদের ধন্যবাদ, যারা করেনি তাদের বলছি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ইস্টবেঙ্গলের দমে চলবে। ইস্টবেঙ্গল চলে এলো, মোহনবাগান চলে এলো, আগামী দিনে কি আপনারা মোহামেডান স্পোর্টিং আজ এলে কি আপনার মনে হয় যে আবার 80-90 দশকের ফুটবল উন্মাদনা ফিরে আসবে, ফুটবল মক্কা? আমি শয়নের স্বপ্নে চাই মোহামেডান পিকচারে আসুক, মোহামেডান এবছর আই লিগে উঠুক, আই লিগে উঠার পর মোহামেডানও আইএসএলে আসুক, আমি শয়নের স্বপ্নে চাই। বাংলার 3টি ক্লাব এখানে যদি আমরা থাকি,
এটা হবে ভারতীয় ফুটবলের মক্কা, যে ফুটবল বলতো সেটা আবার প্রমাণ হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিনই আবেদন করেছি, মোহনবাগানকে আপনি যথেষ্ট সহযোগিতা করেন, এরকম পরিস্থিতি হলে করতে হবে। উনি নির্দ্বিধায় বলেছেন করবেন। আমরা এতক্ষণ কথা বললাম ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে। তিনি জানিয়ে দিলেন যে ইস্ট বেঙ্গল মোহনবাগান দেশের সর্বোচ্চ লিগে চলে এসেছে, কোটি টাকার লিগে তারা খেলবে। আগামী দিনে মহামারানো চলে আসুক এবং ফিরে আসুক কলকাতা ফুটবলে, কলকাতা ময়দানে 80-90 দশকের সেই উন্মাদনা। ধন্যবাদ। ধন্যবাদ গোপাল, ভালো থাকবো।